আজ আমরা একটা বেশ পুরনো একটা ভৌতিক কাহিনীর গভীরে যাব। গল্পটা গরলপুর নামের একটা গ্রামকে ঘিরে। শুনতে বেশ শান্ত সুন্দর গ্রাম, কিন্তু শোনা যায় কি সন্ধ্যার পর সেখানে একদম অন্যরকম একটা নিস্তব্ধতা নেমে আসে, কেমন যেন গা ছমছমে ব্যাপার। তাহলে শুরু করা যাক গরলপুর গ্রামের পরিবেশটা দিয়ে। গল্পে যেমন বলছে গ্রামটা বেশ ছোট, লোক সংখ্যাও খুব বেশি না, কিন্তু অদ্ভুত ব্যাপারটা হলো দিনের আলো থাকতে থাকতেই গ্রামের লোকজন সব ঘরে ঢুকে পড়ে। হ্যাঁ, যেন অন্ধকার নামার আগে নিজেদের লুকিয়ে ফেলতে চায়। ঠিক। আসলে স্থানীয়দের মধ্যে একটা চাপা বিশ্বাস আছে যে গ্রামটা অভিশপ্ত, আর এই পুরো অভিশাপটার কেন্দ্রবিন্দু যেন গ্রামের পাশ দিয়ে চলে যাওয়া ওই রেল লাইনটা। উফ। লোকমুখে নানান রকম ভয়ের গল্প ফেরে, বুঝলেন? বিশেষ করে ওই রেল লাইনটাকে ঘিরেই নানা অদ্ভুত অভিজ্ঞতার কথা শোনা যায়। এরকমই একটা অভিজ্ঞতার কথা জানা যায় গ্রামেরই এক যুবক রমাকান্ত। তার হয়েছিল একদিন সন্ধেবেলা রেল লাইনের ধারের রাস্তা দিয়ে ফিরছিল সে। হঠাৎ শুনতে পেল ট্রেনের আওয়াজ, তার সাথে কেমন যেন কান্নার শব্দ, কিন্তু সেই সময় কোনো ট্রেন যাবার কথাই ছিল না। আচ্ছা। ব্যাপারটা আরও রহস্যময় হয়ে ওঠে যখন সে একটু কৌতূহলী হয়ে লাইনের কাছে এগিয়ে যায়। গিয়ে দেখে কি দূরে একটা ট্রেন চলে যাচ্ছে, আর তার চোখের সামনে লাইনের ওপর পড়ে আছে একটা মানুষের রক্তাক্ত দেহ। ভাবা যায়, স্বাভাবিকভাবেই তো আটকে ওঠার কথা। অবশ্যই। ভাবুন একবার সেই দৃশ্যটা। রমাকান্ত ভাবল নির্ঘাত ট্রেনটাই ধাক্কা দিয়ে চলে গেছে, লোকটাকে তো বাঁচাতে হবে। সে একদম পুড়িমুড়ি করে দৌড়ে গেল। কিন্তু কাছে পৌঁছে দেখে সেখানে কিচ্ছু নেই, একদম ফাঁকা লাইনটা, যেন কিছুই হয়নি একটু আগে। কি আশ্চর্য! এই ঘটনায় তো সে বিভ্রান্ত, ভয়ও পেয়েছে নিশ্চয়ই। সোজা ছুটল স্টেশন মাস্টারের কাছে, কিন্তু সেখানে গিয়ে যা শুনল তাতে তার ভয়টা মনে হয় আরও বেড়ে গেল। তাই? কি শুনল? স্টেশন মাস্টার পরিষ্কার জানালেন ওই সময় কোনো ট্রেন যায়নি, যাওয়ার কোনো কথাই ছিল না। ভোরের ট্রেন তো অনেক আগেই চলে গেছে, আর রাতের ট্রেন আসতে তখনও অনেক দেরি। ও বাবা, সাংঘাতিক ভয় পেয়েছিল নিশ্চয়ই রমাকান্ত, কিন্তু হয়তো লজ্জায় বা অন্য ভয়ে কাউকে ব্যাপারটা খুলে বলতে পারেনি। হ্যাঁ, কিন্তু সেই শেষ নয়। এরপর থেকে আরও অনেকেই ওই রেল লাইনের আশেপাশে নানা অদ্ভুত আর ভয়ের ঘটনার মুখে পড়তে থাকলো। ধীরে ধীরে জায়গাটা একদম কুখ্যাত হয়ে উঠল। দিনের বেলাতেও লোকে ওদিকটা এড়িয়ে চলত। এভাবে প্রায় বছর 5 কেটে গেল। স্টেশনটা একরকম পরিত্যক্তই হয়ে পড়েছিল। রেল লাইনটাও প্রায় ব্যবহার হতো না। হ্যাঁ, তারপর হঠাৎ করে সরকারি উদ্যোগে স্টেশনটা সারানো হলো। পুরনো লাইন সারিয়ে ঠিক হলো গরলপুর থেকে পাশের শহর কৃষ্ণপুর পর্যন্ত নতুন করে ট্রেন চালু করা হবে। কিন্তু গ্রামবাসীরা এই উদ্যোগে খুব একটা যে খুশি হয়েছিল তা নয়। তারা জায়গাটার ওই বদনাম, পুরনো ভয়ের কথাগুলো কর্তৃপক্ষকে জানিয়েছিল। কিন্তু কে শোনে কার কথা? সরকারি লোকজন বা রেলের কর্তারা এসবে একদম কান দেয়নি। যুক্তির যুগে দাঁড়িয়ে ভূতের কথা কে আর আমল দেয় বলুন? ঠিক মাস কয়েকের মধ্যেই নতুন লাইনের ট্রেন চলাচল শুরু হয়ে গেল। সকালে গরলপুর থেকে কৃষ্ণপুর, আর রাতে কৃষ্ণপুর থেকে গরলপুর। আর আশ্চর্যের বিষয় কি জানেন? ট্রেন চালু হওয়ার পর বেশ কয়েক মাস কিন্তু কোনো অঘটন ঘটেনি, সব বেশ স্বাভাবিকভাবেই চলছিল। আচ্ছা। হ্যাঁ, গ্রামবাসীদের ভয়টাও যেন ধীরে ধীরে কমে আসছিল। অনেকেই হয়তো ভাবতে শুরু করেছিল পুরনো অভিশাপটা কেটে গেছে। কিন্তু এই আপাত শান্তিবোধ হয় বেশি দিন টিকল না। ঠিক এই সময়েই গল্পের মূল চরিত্র সুব্রত রয় তার প্রবেশ ঘটে। উত্তর কলকাতার ছেলে, বয়স ধরুন 25-26 হবে। বেশ আধুনিক শিক্ষায় শিক্ষিত, স্মার্ট, আর সবচেয়ে বড় কথা হলো ভূত প্রেত এইসবে তার বিন্দুমাত্র বিশ্বাস নেই। আচ্ছা, এই সুব্রত রায় গরলপুরে কেন আসছিল? গরলপুরে সুব্রতর এক দূরসম্পর্কের কাকা থাকতেন। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ। তো সুব্রতর বাবা একদিন তাকে বললেন গরলপুর গিয়ে কাকার একটু খোঁজখবর নিয়ে আসতে, আর কিছু টাকাও দিয়ে আসতে। ও বেশ। সুব্রত রাজি হয়ে গেল। পরের দিন সকালেই বেরিয়ে পড়ল। যাওয়ার পথে ট্রেনে বসে তার হঠাৎ মনে পড়ল বকুলপুর স্টেশনের কথা। এটা গরলপুর আর কৃষ্ণপুর স্টেশনের মাঝামাঝি একটা স্টেশন। এই বকুলপুরেই তার কলেজের এক পুরনো বন্ধু কেশব তার বাড়ি। সুব্রত ঠিক করল আগে কেশবের বাড়ি যাবে, রাতটা ওখানে কাটাবে, তারপরের দিন গরলপুর যাবে। ভালো বুদ্ধি, পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে যাবে। হ্যাঁ, যেমন ভাবা তেমন কাজ। বকুলপুরে নেমে কেশবদের বাড়ি হাজির। পুরনো বন্ধুর সাথে গল্প গুজব, খাওয়া দাওয়া, দিনটা বেশ ভালোই কাটল।
পরদিন বিকেলে সে তৈরি হলো গড়লপুরের ট্রেন ধরার জন্য। কিন্তু তখনই মনে হয় বাধা এলো। ঠিক ধরেছেন, কেশব আর তার বাড়ির লোকজন সুব্রতকে রাতের ট্রেনে গড়লপুর যেতে একরকম বারণই করল। তারাও গড়লপুরের ওই অভিশপ্ত রেললাইনটার কথা শুনেছে। বিশেষ করে রাতের বেলায় ওই পথে যাওয়াটা যে ঠিক নয় সেই কথাই বোঝানোর চেষ্টা করল। কিন্তু সুব্রত তো ওসব মানে না। একেবারেই না, সে তো যুক্তিবাদী। বন্ধুদের এই ভয় দেখে সে হেসেই উড়িয়ে দিল, বলল, আরে ধুর, তোরা এখনো এসব মানিস? 21 শতকে দাঁড়িয়ে ভূত? সে বোঝানোর চেষ্টা করল এগুলো সবই নাকি কুসংস্কার, মানুষের মনের ভুল আর কি। বোঝানো গেল না তাকে? না, কেশবরা অনেক বোঝালো, কিন্তু সুব্রত তার সিদ্ধান্তে একদম অটল। তাদের সব বারণ অগ্রাহ্য করে সে সন্ধ্যা 6টার ট্রেন ধরতে স্টেশনে চলে গেল। ট্রেনে ওঠার কিছুক্ষণ পরই আকাশ কালো করে মেঘ জমল, শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি। ওহ, আবহাওয়াটাও সঙ্গ দিল না। একদম। কামরায় যাত্রী বিশেষ নেই, কয়েকজন এদিক ওদিক বসে আছে। সুব্রত জানলার ধারে একটা ফাঁকা সিট দেখে বসে পড়ল। ট্রেনটা ধীর গতিতে চলতে শুরু করল। বৃষ্টির ছাট আসছে দেখে সে জানলার কাজটা তুলে দিল। কিন্তু যাত্রাটা কি সহজ হলো? না, হলো না। 2টো স্টেশন পার হওয়ার পর হঠাৎ একটা বেশ ঝাঁকুনি দিয়ে ট্রেনটা মাঝপথে দাঁড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর গার্ড এসে জানালো লাইনে কিছু সমস্যা হয়েছে, ঠিক করতে নাকি ঘন্টা 2 সময় লেগে যাবে। বাবা, 2 ঘন্টা? হ্যাঁ, সুব্রত তো বেশ বিরক্ত। ব্যাগ থেকে একটা ম্যাগাজিন বের করে পড়তে শুরু করলো। সময় আর কাটতে চায় না। অবশেষে প্রায় 2 ঘন্টা পর ট্রেন আবার চলতে শুরু করলো। ঘড়িতে তখন প্রায় 8:30। এই সময় তো তার গড়লপুর পৌঁছে যাওয়ার কথা ছিল। তা তো বটে। দুপুরের খাওয়াটা একটু বেশি হয়েছিল বোধহয়। তার ওপর ট্রেনের দুলনি আর বৃষ্টির একটানা শব্দ, সব মিলিয়ে সুব্রতর বেশ ঘুম পাচ্ছিল। সে ভাবল গড়লপুর আসতে এখনও দেরি আছে, একটু ঝিমিয়ে নেওয়া যাক। ম্যাগাজিনটা ব্যাগে রেখে সে সিটে গায়ে লিয়ে চোখ বুঝল। তার পাশের 2টো সিট তখন ফাঁকা। আর ঠিক তখনই কি সেই ঘটনাটা ঘটল? ঠিক তখনই হঠাৎ একটা খুব মিষ্টি, মানে একদম সুলেলা নারী কণ্ঠে তার তন্দ্রাটা ভেঙে গেল। আপনি কি গড়লপুর নামবেন? উফ! চোখ খুলে সুব্রত দেখে তার সামনের সিটে কখন এক অপরূপ সুন্দরী যুবতী এসে বসেছে। পরনে টকটকে লাল শাড়ি, ঘন কালো চুল কোমর ছাড়িয়ে নেমেছে, কপালে একটা বড় লাল টিপ। মুখটা অসম্ভব মায়াবী। আচ্ছা। মেয়েটির গভীর কালো চোখের দিকে তাকিয়ে সুব্রত কেমন যেন সম্মোহিত হয়ে পড়ল। কয়েক মুহূর্ত লাগলো তার ঘোর কাটতে। মেয়েটি আবার প্রশ্ন করায় সে একটু অপ্রস্তুত হয়ে বলল, হ্যাঁ, গড়লপুরেই যাবে সে, এক অসুস্থ আত্মীয়কে দেখতে। তারপর আলাপ হলো? হ্যাঁ, কথায় কথায় আলাপ জমে উঠল। মেয়েটি জানালো তার নাম সৌদামিনী, সেও গড়লপুরেই নামবে, ওখানেই তার বাড়ি। সুব্রত একবার কামরার এদিক ওদিক তাকালো। আশ্চর্য, পুরো কামরাটা এখন একদম ফাঁকা, শুধু ওরা দুজন। বাকি যাত্রীরা কোথায় গেল কে জানে। অদ্ভুত তো। সে ভাবল, যাগ্গে, বাকি পথটা গল্প করতে করতেই কেটে যাবে। সোলামিনী নামটা কি সুব্রতর চেনা লাগলো? হ্যাঁ, নামটা সুব্রতর খুব চেনা চেনা লাগলো, কিন্তু কোথায় শুনেছে কিছুতেই মনে করতে পারল না। কিছুক্ষণ সাধারণ কথাবার্তার পর সৌদামিনী হঠাৎ একটা অদ্ভুত প্রশ্ন করে বসল। আচ্ছা, আপনি কি ভূতে বিশ্বাস করেন? মানে ভূত দেখেছেন কখনো? ও, এইবার আসল জায়গায় আসছে। হ্যাঁ। প্রশ্নটা শুনে সুব্রত বেশ অবাক হলো। সে হেসে ফেলল, বলল, ভূত? এই যুগেও এসবে কেউ বিশ্বাস করে নাকি? আমি তো একেবারেই করি না, এগুলো সব মানুষের কল্পনা। তার কথায় সৌদামিনীর মুখটা কেমন যেন থমথমে হয়ে গেল। সে চুপ করে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইল। সুব্রত হয়তো ভাবলো রাগ করলো মেয়েটা। হ্যাঁ, সুব্রত ভাবল মেয়েটা হয়তো তার কথায় রাগ করেছে, তাই সে প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করল। কিন্তু তার আগেই সৌদামিনী খুব গম্ভীর, মানে একদম অচেনা স্বরে বলে উঠল, কিন্তু আমি যদি আপনাকে ভূত দেখাই, তাহলেও কি আপনি বিশ্বাস করবেন না? কি সাংঘাতিক! সুব্রত তখনও বিষয়টা হালকাভাবেই নিচ্ছে। হেসে বলল, বেশ তো, দেখান না কেমন ভূত। আর ঠিক সেই মুহূর্তেই হ্যাঁ, ঠিক সেই মুহূর্ত থেকেই শুরু হলো ভয়ঙ্কর ঘটনা। কামরার আলোগুলো হঠাৎ দপদপ করে কয়েকবার জ্বলে নিভে গেল। একটা হিম শীতল স্রোত যেন সুব্রতর শিরদাঁড়া দিয়ে বয়ে গেল। সে তাকিয়ে দেখল তার চোখের সামনেই সৌদামিনীর চেহারাটা ধীরে ধীরে বদল যাচ্ছে। কি রকম? কি বিভৎস সেই পরিবর্তন! কয়েক মুহূর্ত আগে সেই মায়াবী মুখের জায়গায় এখন এক বিভৎস মুখ,
কপাল ফেটে দরদর করে রক্ত পড়ছে, ফর্সা গাল একদম রক্তশূন্য ফ্যাকাশে, চোখ দুটো টকটকে লাল যেন আগুনের ভাটা জ্বলছে। সারা শরীর ক্ষতবিক্ষত, সেখান থেকেও চুইয়ে পড়ছে রক্ত। লাল শাড়িটা জায়গায় জায়গায় রক্তে ভিজে কালচে হয়ে গেছে। ও মাই গড, এটা শোনার পর গায়ে কাঁটা দিচ্ছে। সুব্রত আতঙ্কে চিৎকার করে উঠল, কে কে তুমি, কি চাও? সেই ভয়ঙ্কর মূর্তি এবার খলখল করে হেসে উঠল। হাসি থামিয়ে বলল, চিনতে পারছো না? আমি সৌদামিনী রায়, যার সাথে এককালে তোমার ঠাকুরদার বিয়ে ঠিক হয়েছিল। তাহলে ওই জন্যে নামটা চেনা লাগছিল। ঠিক তাই। নামটা শুনেই সুব্রতর বিদ্যুৎ চমকের মতো সব মনে পড়ে গেল। ছোটবেলায় ঠাকুমার কাছে শোনা গল্প। সৌদামিনী বলতে লাগলো তার অভিশপ্ত জীবনের কাহিনী। তার বাবা ছিলেন গ্রামের গরিব স্কুল মাস্টার। যৌতুক দেওয়ার সামর্থ্য ছিল না বলে সুব্রতর ঠাকুরদার বাবা, অর্থাৎ সুব্রতর প্রপিতামহ, তাকে খুব অপমান করেন। বিয়েটা ভেঙে যায়। আহারে। পরে অনেক কষ্টে জমিজমা বিক্রি করে যৌতুকের টাকা জোগাড় করে সৌদামিনীর বাবা আবার সুব্রতর প্রপিতামহর কাছে যান। কিন্তু গিয়ে শোনেন ছেলের বিয়ে অন্য জায়গায় ঠিক হয়ে গেছে। সেই অপমান, সেই দুঃখ সহ্য করতে না পেরে বাড়ি ফেরার পথে এই রেললাইনেই চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি। দিনটা ছিল 16ই ফাল্গুন। 16ই ফাল্গুন, এই তারিখটা গুরুত্বপূর্ণ। খুব গুরুত্বপূর্ণ। বাবার মৃত্যুর পর সৌদামিনী একদম একা হয়ে পড়ে। এই পৃথিবী, এই সমাজ তার কাছে অর্থহীন হয়ে যায়। বাবার মৃত্যুর যন্ত্রণা আর ভালোবাসার মানুষের কাছ থেকে পাওয়া প্রত্যাখ্যান, এই দুয়ে মিলে সেও ঠিক করে এই জীবন আর রাখবে না। বাবার মৃত্যুর কিছুদিন পর সেও এই গড়লপুরের রেললাইনেই আত্মহত্যা করে। কি দুঃখজনক। শুধু এইটুকু বলেই সে থামল না। ভয়ঙ্কর হেসে সে সুব্রতর দিকে আঙুল তুলে বলল, জানিস, বাবাও আজ এখানেই আছে। ওই দেখ, তোর পাশে বসে। পাশে? মানে সুব্রতর পাশে? হ্যাঁ। সুব্রত ভয়ে ভয়ে পাশের সিটের দিকে তাকায় আর দেখে সেখানে সত্যি এক বয়স্ক লোকের ছায়ামূর্তি বসে আছে। তার চেহারাও সৌদামিনীর মতোই ভয়ঙ্কর, চোখ দুটো জ্বলছে। না না না, এ তো সহ্য করা যায় না। সুব্রত আর পারল না। বাঁচাও, বাঁচাও বলে প্রাণপণে চিৎকার করে উঠল সে। কিন্তু তার আর্তনাদ কামরার দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো। তার চিৎকারের জবাবে কামরার মধ্যে যেন অনেকগুলো অশরীরী কণ্ঠ একসাথে অট্টহাসি করে উঠল, যদিও কাউকে দেখা গেল না। সে কোনো মতে সিট থেকে উঠে তলতে তলতে দরজার দিকে এগোতে থাকলো, চলন্ত ট্রেন থেকেই ঝাঁপ দেবে বলে। ঝাঁপ দিল কি? ঠিক সেই মুহূর্তে কাঁধে একটা বরফ ঠান্ডা হাতের স্পর্শ পেল সে। ভয়ে ঘাড় ঘোরাতে পারল না, শুধু শুনতে পেল সৌদামিনীর গলা, কোথায় পালাচ্ছিস? সেদিন আমিও তো কোনো দোষ করিনি, তবু আমাকে আর বাবাকে মরতে হয়েছিল। আজ তোকেও মরতে হবে, কারণ তুই ওই বংশের ছেলে। তারপর? কথা শেষ করেই সেই ভয়ঙ্কর প্রেতাত্মা সুব্রতকে সজোরে এক ধাক্কা দিল। চলন্ত ট্রেনের দরজা দিয়ে ছিটকে বাইনে পড়ে গেল সুব্রত। ট্রেনের ঘরঘর শব্দে তার শেষ আর্তনাদটুকুও চাপা পড়ে গেল। রাতের অন্ধকারে মিলিয়ে গেল একটা তরতাজা প্রাণ। শিউরে ওঠার মতো ঘটনা। পরদিন সকালে তাহলে ওর দেহ পাওয়া গেল? হ্যাঁ, পরদিন সকালে রেল লাইনের ধারে স্থানীয় লোকেরা সুব্রতর রক্তাক্ত দেহ খুঁজে পায়। পুলিশ আসে, পোস্টমর্টেম হয়। রিপোর্টে বলা হলো চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা। আত্মহত্যা? হ্যাঁ। যেহেতু আত্মহত্যার কেস, তাই গ্রামবাসীরা প্রথমে খুব একটা যে আলোড়িত হয়েছিল তা নয়। তারা হয়তো ভেবেছিল এটা একটা বিচ্ছিন্ন দুঃখজনক ঘটনা। কিন্তু এটা তো শুরু ছিল মাত্র, তাই না? একদম। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার অঘটন। দুর্গাপূজার কিছুদিন পরের ঘটনা। গড়লপুর গ্রামেরই রবি নামের এক যুবক, মানে চাষির ছেলে, কৃষ্ণপুর গিয়েছিল সিনেমা দেখতে। বাড়ির লোককে বলে গিয়েছিল রাতের শেষ ট্রেনে ফিরবে। কিন্তু সে ফেরেনি। না, রাত 10টা বেজে গেল, রবি ফেরে না। 11টা বাজল, তখনও তার দেখা নেই। বাড়ির লোক চিন্তায় পড়ে গেল। রবির বাবা স্টেশনে খোঁজ নিল। স্টেশন মাস্টার জানালো ট্রেন সময়ে এসেছে। তিনি ছেলের বন্ধুদের বাড়ি ছুটলেন, কিন্তু সেখানেও রবির কোনো খোঁজ মিলল না। কোথায় গেল ছেলেটা? পরের দিন রবির বাবা আর গ্রামের কয়েকজন মিলে কৃষ্ণপুর গেল। সেখানে খোঁজ নিয়ে জানতে পারল রবি সিনেমা দেখে ঠিক সময়ে ট্রেন ধরতে স্টেশনে গিয়েছিল। কিন্তু তারপর কি হলো কেউ জানে না। রবি যেন হাওয়ায় মিলিয়ে গেছে, তার আর কোনো খোঁজই পাওয়া যায়নি। আবার একজন উধাও? হ্যাঁ, এই ঘটনার পর গ্রামের লোকেদের মনে আবার সেই পুরনো ভয়টা জাঁকিয়ে বসতে শুরু করলো। রবির নিখোঁজ হওয়ার রহস্য যখন দানা বাঁধছে, ঠিক তখনই ঘটল আরেকটা ঘটনা।
গ্রামেরই এক প্রবীণ ব্যক্তি ভবানন্দ মুখার্জি, তার এক বাল্যবন্ধু অনেকদিন পর কৃষ্ণপুর থেকে তার বাড়ি আসছিলেন। তিনিও কি রাতের ট্রেনে? বন্ধুটি বিকেলে কৃষ্ণপুর থেকে গড়লপুরের ট্রেনে উঠেছিলেন। ভবানন্দবাবু স্টেশনে অপেক্ষা করছিলেন, কিন্তু ট্রেন চলে গেল, তার বন্ধু নামলেন না। তিনি ভাবলেন হয়তো অন্য কোনো কারণে আসতে পারেননি। কিন্তু 3 দিন পর যখন বন্ধুর ছেলেরা তার খোঁজে গড়লপুর এসে হাজির হলো, তখন জানা গেল আসল ঘটনা। ভদ্রলোক সেই যে ট্রেনে উঠেছিলেন, তারপর থেকে তারও কোনো খোঁজ নেই। পরপর 3 জন, সুব্রত, রবি আর এই ভদ্রলোক। হ্যাঁ, পরপর এই ঘটনাগুলো গ্রামবাসীদের একেবারে নাড়িয়ে দিল। রাতের ট্রেনে উঠলেই মানুষ উধাও হয়ে যাচ্ছে, কিন্তু কেন? যারা দিনের বেলায় যাতায়াত করছে তাদের তো কিছু হচ্ছে না। রহস্যটা আরও ঘনীভূত হলো। রাতের অন্ধকারে ওই রেললাইনে কি এমন আছে? গ্রামের লোক কি করলো তখন? গ্রামের পুরনো শিব মন্দিরের কাছে এক পাগলাটে বুড়ো থাকতেন, বয়স নাকি 100 পেরিয়েছে। গ্রামের লোকেদের ভয় দেখে তিনি বিড়বিড় করে বলতে লাগলেন, সব জানি আমি, সব ওদের কাজ, ওরা আবার ফিরে এসছে, কাউকে ছাড়বে না, সব মরবে। কিন্তু লোকে নিশ্চয়ই পাত্তা দেয়নি। না, লোকে তার কথাকে পাত্তা দেয়নি, মানে পাগলের প্রলাপ ভেবে উড়িয়ে দিয়েছে। তারপর ঘটনা কি আরও গোড়ালো? হ্যাঁ, দেখতে দেখতে শীতকাল পেরিয়ে মাঘ মাস গেল, ফাল্গুন মাস এলো। খবর এলো পাশের গ্রাম বকুলপুরে এক বিখ্যাত কীর্তনের দল এসেছে, 7 দিন ধরে নাম গান হবে। গড়লপুরের কয়েকজন ধর্মপ্রাণ মানুষ ঠিক করল তারা দল বেঁধে একদিন কীর্তন শুনতে যাবে। সকালে গিয়ে বিকেলের ট্রেনে ফিরে আসবে। আবার সেই ট্রেনে ফেরা, তাও ফাল্গুন মাসে। ঠিক, গ্রামের অনেকেই এই প্রস্তাবে আপত্তি জানালো। রাতের ট্রেনের ঘটনাগুলো তখনও টাটকা, কিন্তু যারা যাওয়ার তারা ঠিকই গেল। কীর্তন শুনে মন শান্ত হলো তাদের, কিন্তু ফেরার পথে ঘটল সেই চূড়ান্ত ভয়ঙ্কর ঘটনা। বিকেল গড়িয়ে সন্ধ্যায় গড়াতে তারা বকুলপুর স্টেশনে এলো। তারপর ট্রেনে উঠল। হ্যাঁ, ট্রেনে উঠে তারা গড়লপুরের দিকে রওনা দিল। কিন্তু মথুপুর স্টেশন ছাড়ার কিছু পরেই প্রকৃতি যেন রুদ্রমূর্তি ধারণ করল। আকাশ ভেঙে নামল প্রচণ্ড ঝড় আর বৃষ্টি। অসময়ের এমন দুর্যোগে কামলার যাত্রীরা বেশ ভয় পেয়ে গেল। এরই মধ্যে হঠাৎ এক বিকট শব্দ করে ট্রেনটা মাঝপথে দাঁড়িয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই খবর এলো ঝড়ে লাইনের ওপর একটা বিশাল গাছ উপড়ে পড়েছে, সরাতে বেশ সময় লাগবে। আর ঠিক সেই সময় ঘটল আর এক বিপত্তি। ট্রেনের সব আলো দপ করে নিভে গেল। লোডশেডিং। ও নো! অন্ধকার, ঝড় বৃষ্টি, মাঝপথে ট্রেন দাঁড়িয়ে। ঠিক তাই, কামরার ভেতরটা নিকষ কালো অন্ধকার। বাইরে ঝড় বৃষ্টি আর বাতাসের একটানা শো শো শব্দ, সঙ্গে থেকে থেকে মেঘের গর্জন। অজানা আশঙ্কায় যাত্রীরা ইষ্টনাম জপ করতে শুরু করল। ঠিক তখনই তাদের নাকে এলো একটা তীব্র পচা গন্ধ, যেন কাছাকাছি কোথাও কিছু মরে পচে আছে। পচা গন্ধ? হ্যাঁ, এরপরই কোত্থেকে যেন একটা বরফ শীতল হাওয়া কামরার ভেতর বইতে শুরু করলো। হাড় পর্যন্ত কাঁপিয়ে দিল সেই ঠান্ডা। একজন যাত্রী ভয় পেয়ে জানলাটা বন্ধ করতে গেল, আর তখনই কাচের ওপারে দেখতে পেল এক অস্পষ্ট ছায়ামূর্তি। অন্ধকারে ভালো বোঝা যায় না, শুধু তার চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলজ্বল করছে। বাইরে জানলার ওপারে? হ্যাঁ, সেই যাত্রী ভয়ে চিৎকার করে উঠতেই কামরার ভেতরের দৃশ্যটা সকলের নজরে এলো। আর যা দেখল তাতে ভয়ে তাদের রক্ত হিম হয়ে গেল। কামরার খালি আসনগুলোতে বসে আছে সারি সারি ছায়ামূর্তি, আপাদমস্তক সাদা কাপড়ে ঢাকা, শুধু চোখগুলো আগুনের ভাটার মতো জ্বলছে, সেই একই ভয়ঙ্কর চোখ। ট্রেনের ভেতরেও? শুধু যাত্রীরাই নয়, ট্রেনের চালক তার ইঞ্জিনে আর গার্ড তার কামরায়, তারাও ঠিক একই দৃশ্য দেখতে পেল। এই ভয়ানক দৃশ্য দেখে ভয়ে তারা দুজনেই জ্ঞান হারালো। চালক আর গার্ডও অজ্ঞান? তাহলে ট্রেনটা? কামরার ভেতরের ছায়ামূর্তিগুলো এবার ধীরে ধীরে সিট ছেড়ে উঠে দাঁড়ালো, এগোতে থাকলো আতঙ্কিত যাত্রীদের দিকে। একজন যাত্রী কোনো মতে কাপা গলায় প্রশ্ন করল, কে, কারা তোমরা, কি চাও? সমস্বরে অনেকগুলো ভয়ঙ্কর কণ্ঠ উত্তর দিল, আমরা এখানেই থাকি, আজ আবার ফিরে এসেছি, তোরা সবাই মরবি, আমাদের মতো করেই মরবি। কি ভয়ঙ্কর! যাত্রীরা চিৎকার করতে পারল না? না, যাত্রীরা ভয়ে চিৎকার করতে চাইল, কিন্তু আতঙ্কে যেন তাদের গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। আর ঠিক সেই সময় কোনো চালক ছাড়াই ট্রেনটা নিজে নিজেই চলতে শুরু করলো। নিজে নিজেই? হ্যাঁ। তীব্র গতিতে অন্ধকারের মধ্যে ছুটতে থাকলো ট্রেনটা। যাত্রীরা বুঝতে পারল
তাদের শেষ সময় উপস্থিত। কিছুক্ষণ এভাবেই চলার পর এক প্রচণ্ড শব্দে সবকিছু থেমে গেল। এক মারাত্মক দুর্ঘটনার মধ্যে দিয়ে সব শেষ হয়ে গেল। তার মানে ট্রেনটা অ্যাক্সিডেন্ট করলো। হ্যাঁ, পরের দিন সকালে যখন উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছল, তারা দেখল রেল লাইনের উপর ট্রেনের ভাঙাচোরা কামরাগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কিন্তু যা দেখে তারা সবচেয়ে বেশি অবাক হলো তা হলো এত বড় দুর্ঘটনার পরেও কামরাগুলোর ভেতরে বা আশেপাশে একজন যাত্রীরও মৃতদেহ নেই। একজনও না? সবাই কোথায় গেল? কেউ জানে না। অনেক তদন্ত হলো, অনেক খোঁজ চলল, কিন্তু দুর্ঘটনার কারণ যেমন রহস্যময় থেকে গেল, তেমনি ওই যাত্রীদের উধাও হয়ে যাওয়ারও কোনো কিনারা হলো না। শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে হতবম্ব গ্রামবাসীরা গেল সেই পাগলা বুড়োর কাছে। এবার তারা তার কথা শুনতে প্রস্তুত। বুড়ো কি বলল? এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। রাতের অন্ধকারে দুটো ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। সেই ৮০-৯০ বছর আগেও ১৬ই ফাল্গুন? হ্যাঁ, সেই একই তারিখ। সেই দুর্ঘটনায় ট্রেনের সমস্ত যাত্রী, পুরুষ, মহিলা, শিশু সবাই মারা গিয়েছিল। তাদের ছিন্ন ভিন্ন দেহাংশ লাইনের ওপর ঝোপে ঝাড়ে ছড়িয়ে ছিটিয়েছিল দিনের পর দিন। ঠিকমতো সৎকারও হয়নি অনেকের। সেই থেকেই এই জায়গাটা অভিশপ্ত। ওই অতৃপ্ত আত্মারা মুক্তি পায়নি, তারা রয়ে গেছে ওই জায়গাতেই। তাহলে এই ঘটনাগুলো সব ওই অতৃপ্ত আত্মাদের কাজ? বুড়োর কথা অনুযায়ী তো তাই। সেই দুর্ঘটনার পর বহু বছর ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। গ্রাম ছেড়ে চলেও গিয়েছিল অনেকে ভয়ে। অনেক বছর পর যখন আবার নতুন করে জনবসতি গড়ে উঠল, সরকার আবার নতুন করে ট্রেন চালু করে দিল সেই অভিশপ্ত লাইনেই, সেই অতৃপ্ত আত্মাদের বিচরণ ক্ষেত্রেই। আর ফল যা হওয়ার তাই হয়েছে। এই শেষ দুর্ঘটনার পর নিশ্চয়ই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। হ্যাঁ, এই শেষ দুর্ঘটনার পর গড়লপুর কৃষ্ণপুর লাইনের ট্রেন চলাচল পাকাপাকিভাবে বন্ধ করে দেয়া হয়। কিন্তু তাতে কি অভিশাপ খেটেছে? গড়লপুরের গ্রামবাসীরা তা মনে করে না। কেন, এখনো কিছু হয় নাকি? কারণ আজও, বিশেষ করে রাতের বেলা বা ওই ১৬ই ফাল্গুনের আশেপাশে, তারা ওই পরিত্যক্ত রেল লাইন থেকে শুনতে পায় ট্রেন দুর্ঘটনার বিকট শব্দ, মানুষের মর্মান্তিক আর্তনাদ। আজও শোনা যায়? হ্যাঁ, সেই শব্দ আজও গড়লপুর গ্রামের রাতের নিস্তব্ধতাকে ছিঁড়ে দেয়, মানুষের মনে ভয় ধরিয়ে দেয়। তারা আজও কাঁপে সেই অভিশাপের ভয়ে। কে জানে আবার কবে কোনো অমঙ্গল ঘনিয়ে আসবে তাদের জীবনে। সত্যি এক গায়ে কাটা দেওয়া কাহিনী।